এই রহস্যময় জঙ্গলে একের পর এক মানুষ খুন হয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ বুঝে উঠতে পারছে না খুনগুলো কে করছে আর কেন। আসলে খুনগুলো শুরু হয়েছিল এক বৃদ্ধকে দিয়ে, কারণ ওই বৃদ্ধ এমন একটা ঘটনা ঘটিয়েছিল যেটা শুনলে আপনি বৃদ্ধকে ঘৃণা করতে শুরু করবেন। আর ওই বৃদ্ধকে খুন করেছিল তারই এক 7 বছরের ছেলে। তবে কেন, কি করেছিল সে? তো হ্যালো মাই লাভস, আপনি যদি ক্রাইম এবং সাইকোলজিক্যাল থ্রিলার মুভি দেখতে ভালোবাসেন তাহলে শেষ পর্যন্ত দেখে ফেলুন এই অসাধারণ মুভিটার এক্সপ্লেইন। গল্পের শুরুতেই আমাদেরকে জানানো হয় একটা গ্রামে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চারিদিকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে যেন কেউ রাত বেরাতে একা বাড়ি থেকে বের না হয়, কারণ গ্রামে একের পর এক মানুষ নিখোঁজ হচ্ছে। আর কয়েকদিন পর তাদের নিথর দেহ পাওয়া যাচ্ছে গভীর জঙ্গলের ভিতরে, খুবই ভয়ঙ্কর অবস্থায়। কিন্তু কথা হচ্ছে এই হত্যাগুলো কে করছে আর ওই খুনির উদ্দেশ্যটা কি? মানুষগুলোকে এমনভাবে মারা হচ্ছে যেন লাশগুলো দেখে মনে হচ্ছে খুনির হৃদয়ে কোনো দয়া মায়া নেই। হাতে পায়ে আর গলায় ধারালো কাটা তার পেঁচিয়ে খুব কষ্ট দিয়ে তাদেরকে মারা হচ্ছে। তবে পুলিশ প্রথমত বুঝতে পারছে না এই হত্যাগুলো কে করছে আর ওর উদ্দেশ্যটা কি। তবে একটা বিষয় পরিষ্কার, খুনের প্রত্যেকটা প্যাটার্ন একই, অর্থাৎ খুনগুলো একজনই করছে। আর এটাই হলো বর্তমান অবস্থা। যাই হোক, এখন এই হত্যাকাণ্ডগুলোর তদন্তর দায়িত্ব এসে পড়ে ইন্সপেক্টর সীতারামের উপরে। সীতারাম বেশ বুদ্ধিমান একজন পুলিশ অফিসার, অতীতেও তার নজির রয়েছে। একদিন সীতারামের থানায় এক মা ও তার ছেলে একটা মিসিং ডায়েরি লেখাতে আসে। বেশ কয়েকদিন ধরে মহিলাটা তার স্বামীকে খুঁজে পাচ্ছে না। এখন সে কোথায় গেছে ওনার কোনো হদিশ তারা পাচ্ছে না। এমন সময় সীতারামের থানায় একটা টেলিফোন আসে। শোনা যায় একটা জঙ্গলে একটা অজ্ঞাত লাশ পাওয়া গেছে। সীতারাম দ্রুতই থানা থেকে বের হয়ে পড়ে। আর ওই ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ওই লোকটাকে খুব কষ্ট দিয়ে মারা হয়েছে। আর ইনি হলেন একটু আগে যে মহিলাটা মিসিং ডায়েরি লেখাতে আসে, তার স্বামী। হাতে পায়ে এবং গলায় কাঁটা তার পেঁচিয়ে মারা হয়েছে লোকটাকে। অর্থাৎ এই লোকটা সেই রহস্যজনক খুনির একজন শিকার। এখন সীতারাম লাশটা উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করে। তবে হসপিটালের যে ডাক্তার লাশটাকে পোস্টমর্টেম করে, সেই ডাক্তার সীতারামকে জানায় তার চাকরি জীবনে এমন হত্যাকাণ্ড কখনো দেখেনি। লোকটার শরীরে 55 জায়গাতে ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। যদি এই লোকটাকে শুধুমাত্র মারার ইচ্ছা থাকতো তাহলে লোকটাকে এত নির্যাতন করতো না, বরং লোকটাকে মারা হয়েছে অনেক নির্যাতন করে। লোকটাকে একবার আঘাত করা হয়েছে আর সেই কাতরানো সময়টা খুনি উপভোগ করেছে। মোট কথা, খুনি সাধারণ কোনো মানুষ নয়, ও একজন সাইকোপ্যাথ। এখন সীতারাম ওই লোকটার শেষ কীর্তে উপস্থিত ছিল। আর ঠিক সেই মুহূর্তে সীতারামের ফোনে আরও একটা কল আসে। আরও একটা হত্যার খবর পায় সীতারাম। এখন সীতারাম সেই ঘটনাস্থলে যায়। দেখা যায় এটাকেও ঠিক একইভাবে মারা হয়েছে, হাতে পায়ে এবং গলায় কাঁটা তার পেঁচানো। এটাকেও মর্গে পাঠিয়ে সীতারাম থানায় চলে আসে। এসিপিকে সীতারাম অনুরোধ করে এই তদন্তে তার আরও বেশ কয়েকজন অফিসার তার টিমের প্রয়োজন। সঙ্গে সঙ্গে তার টিমে বেশ কয়েকজন অফিসারকে নিয়োগ দেওয়া হয়। এদের মধ্যে এনার নাম বসন্ত। বিশেষ করে এনাকে একটু মনে রাখতে হবে। যাই হোক, এই টিমের লিডার সীতারাম। সীতারাম বাকিদেরকে ইনস্ট্রাকশন দেয় যে এই এরিয়ার আশেপাশে যদি কোনো অপরিচিত মানুষ দেখা যায় তাকে যেন জেরা করা হয়, সেই সাথে সবাই যেন সতর্ক অবস্থায় থাকে। পরের দিন সকালে সীতারাম একটা ক্যান্টিন অবস্থান করছিল। সেখানে সেবাস্তিয়ান নামের একজন মধ্যবয়সী লোক তার কাছে একটা অভিযোগ নিয়ে আসে। একটা ছেলে তার মেয়েকে বেশ কয়েকদিন ধরে উত্ত্যক্ত করছে, আর এটা সে সহ্য করতে পারছে না। লোকটা চাই সে যেন লোকটাকে খুঁজে ওকে সতর্ক করে দেয়, আর যেন তার মেয়েকে উত্ত্যক্ত না করে। সীতারাম লোকটাকে থানায় এসে অভিযোগ করতে বলে, কিন্তু লোকটা কোনো মতে থানায় যেতে চায় না, কারণ তার মেয়ে বিবাহযোগ্য। যদি ওই ছেলেটার বিরুদ্ধে থানা পুলিশ করে তাহলে ছেলেটা তার মেয়েকে ক্ষতি করে দিতে পারে, এজন্য সে থানায় যেতে পারবে না। সীতারাম ছেলেটার একটা ফটো চাই, যেন ফটো দেখে চিনে খুঁজতে পারে। সেই সময় সেবাস্তিয়ানের কাছে ফটো ছিল না, এজন্য সে বলে আগামীকাল থানায় গিয়ে ফটোসহ বিস্তারিত তথ্য দিয়ে আসবে। এই বলে লোকটা চলে যায়। কিছুক্ষণ পরে সীতারামও সেখান থেকে চলে আসে। ঠিক সেই জায়গাতে আরও একজন মানুষকে দেখা যায়। লোকটা এখান থেকে এক বোতল মদ কিনতে এসেছে। পরে দেখা যায় সে একটা জঙ্গলের জলাধারে আসে। তার হাতে একটা মাছ ধরা ছিপ ছিল। এমন সময় খেয়াল করে তার পাশ থেকে একটা অদ্ভুত ধরনের শব্দ তার কানে ভেসে আসে। আর সে ওই শব্দের কাছে গেলেই লোকটাকে আর পাওয়া যায় না। কিছুক্ষণ পরে থানায় খবর যায় কেঞ্জা নামের একজন নিখোঁজ হয়েছে। আর এই কেঞ্জাই হলো সেই লোকটা। ওই জলাধারের আশেপাশে খোঁজা হচ্ছে,
কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের গভীরে গেলে পাওয়া যায় তার রক্তাক্ত মরাদেহ। একেও একইভাবে মারা হয়েছে। কিন্তু এই ঘটনাগুলো এক জায়গায় করে একটা ইনফরমেশন পাওয়া যায়, যেটা শুনলে আপনি ভাবতে বাধ্য হবেন যে এমনটা কেন। যারা মারা গেছে তাদের প্রত্যেকের মেয়েরা একটা সঙ্গীত স্কুলে সঙ্গীত শিখতে যায়। এজন্য এখন সীতারামের কাছে এই কেসটা অনেক সহজ হয়ে যায়। তাহলে যারা সঙ্গীত শিখতে যায় তাদের বাবাদেরকে কেন মরতে হচ্ছে এভাবে? এদিকে দেখা যায় পুলিশ স্টেশনে সীতারামের কাছে সেবাস্তিয়ান ওই ছেলেটার একটা ফটো নিয়ে আসে। তবে একটা বিষয় লক্ষণীয়, লোকটা ঠান্ডা প্রকৃতির, কিন্তু এই ঠান্ডা প্রকৃতির মানুষই ঘাতক বেশি হয়। লোকটা সীতারামের কাছে সেই ফটোটা দিয়ে চলে যায়। তবে কিছুক্ষণ পরে সীতারাম খেয়াল করে তার রিভলভারটা তার কাছে নেই। চুরির দায়ে কয়েকজনকে লাঠি দিয়ে পেটানো হয়, কিন্তু কেউ চুরি স্বীকার করে না। আর তখনই আমরা দেখতে পাই সেই রিভলভারটা সেবাস্তিয়ান থানা থেকে চুরি করে আনে। ফলে এখানে একটা সন্দেহ তৈরি হয়, সেবাস্তিয়ানই কি সেই সাইকো কিলার? সে যে ছেলেটাকে নিয়ে অভিযোগ করছে সে কি এখনো বেঁচে আছে? সীতারাম গোপাল নামের এক পুলিশ অফিসারকে সেই ফটোটা দিয়ে বলে সেটাকে খোঁজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কিন্তু গোপাল যখন ফটোটার দিকে তাকায় সে অবাক হয়ে যায়। সে জানায় গত 3 মাস ধরে ছেলেটা নিখোঁজ। 3 মাস আগে এনার মা একটা থানায় একটা মিসিং ডায়েরি লিখিয়েছিল। আর এটা শুনে সীতারামের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায় যে এটা কিভাবে সম্ভব। সীতারাম ছেলেটার মাকে ডেকে পাঠায়। সে শুনতে চায় আসল ঘটনা কি। সেখানে ছেলেটার মা জানায় তার ছেলে 3 মাস ধরে নিখোঁজ। আর সেবাস্তিয়ান যে অভিযোগটা করছে সেটা মিথ্যা, কারণ 3 মাস আগেই সেবাস্তিয়ানের মেয়ে মারা গেছে, আত্মহত্যা করেছিল সে। তাহলে 3 মাস আগে তার মেয়ে মারা গেলেও আজ কেন সেবাস্তিয়ান এমন অভিযোগ করে? সেবাস্তিয়ান সীতারামের সাথে কি খেলা খেলছে? সীতারাম সেবাস্তিয়ানের ওপর নজর রাখতে বলে। পরে একদিন সীতারাম সেবাস্তিয়ানের বাসায় যায়। তখন সেবাস্তিয়ান অনেকটা ঘাবড়ে যায়। সেবাস্তিয়ান সীতারামকে একটা চা অফার করে। সেবাস্তিয়ান যখন চা বানাতে যায় তখন সীতারাম পুরো ঘরটা তল্লাশি করে, দেখে একটা টেবিলের নিচে রক্তমাখা চাকু। এরপরে সীতারাম একটা বদ্ধ ঘরে ঢুকতেই দেখতে পায় একটা পচা গলা লাশ। আর এটা হলো সেই ছেলেটার লাশ। যখন ছেলেটা তার মেয়ের সাথে দেখা করতে আসে তখন সেবাস্তিয়ান তার উপর আক্রমণ করে আর তাকে সেখানেই হত্যা করে। সীতারাম যখন ওই লাশটা দেখে ঠিক এমন সময় সেবাস্তিয়ান পিছন দিক থেকে সীতারামকে গুলি করে। তখন সীতারামের সহযোগীরা এসে সীতারামকে উদ্ধার করে এবং সেবাস্তিয়ানকে গ্রেপ্তার করে। আর গ্রেপ্তারের মাধ্যমে সবাই এখন ভাবতে শুরু করে এবার হয়তো সেই সাইকো কিলার আটক হয়েছে, আর কোনো ভয় নেই। কিন্তু এটা দেখার পরে সবাই চমকে যায়। এবার সীতারামের সহযোগী বসন্ত হত্যা হয়ে যায় ঠিক একইভাবে, হাতে পায়ে এবং গলায় কাঁটা তার পেঁচিয়ে। তাহলে শেষমেশ এই পুলিশ অফিসারকে হত্যা করা হলো কেন এভাবে? বসন্তের ফরেন্সিক রিপোর্টেও ঠিক একই রেজাল্ট, অর্থাৎ একই মানুষ হত্যা করেছে এই পুলিশ অফিসারকে। তাহলে খুনি কে? পুলিশ স্টেশনে বসন্তের স্ত্রী এবং কন্যা আসে বসন্তের ইউনিফর্ম ও প্রয়োজনীয় জিনিসপত্র নিতে। সেখানে বসন্তের কন্যার সঙ্গীত স্কুলের একটা রসিদ ছিল। আর এই রসিদটা দেখেই সীতারাম বুঝতে পারে বসন্তের মেয়েও সঙ্গীত স্কুলে সঙ্গীত শিখতে যায়। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, যারা মারা যাচ্ছে তাদের সাথে সঙ্গীত স্কুলের একটা সম্পর্ক আছে। সীতারাম এই রসিদে লেখা স্কুলের নাম দেখে সেই সঙ্গীত স্কুলে যায়। জানতে পারে তারা সকলেই এই স্কুলের ছাত্রী ছিল। এর পরের ধাপে সীতারাম একটু মাথা খাটায়। যারা মারা গেছে তাদের পরিবারের সাথে দেখা করতে যায়, কারণ তাদের প্রত্যেকের পরিবারে এমন কিছু মিল থাকতে পারে যেগুলো তাদের সবার বাড়িতেই আছে। সীতারাম সকলের বাড়িতে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে, তখন প্রত্যেকটা পরিবারে একটা বীণার শিল্পকর্ম দেখতে পায়, যেটা দেখতে একটা আরেকটার হুবহু মিল। এটা সম্পর্কে তাদের প্রত্যেককে প্রশ্ন করা হয় এটা তারা কোথায় পেলেন। তারা প্রত্যেকে উত্তর দেয় তারা কেউ বাড়ির সামনে থেকে কুড়িয়ে পেয়েছেন অথবা কেউ রাস্তা থেকে, কিন্তু কে দিয়েছে সেটা তারা জানে না। সীতারাম এই তথ্যের উপর ভিত্তি করে একটা বিষয় বুঝতে পারে, যারা এই বীণার শিল্পকর্ম পায় তারাই হত্যার শিকার হয়। এখন সীতারাম সকল ছাত্রীদেরকে জানিয়ে দেয় যদি কেউ এই ধরনের বীণা দেখতে পায় তারা যেন সতর্ক থাকে, আর সঙ্গে সঙ্গে তারা যেন পুলিশকে জানায়। সীতারামের একটা পুরনো স্মৃতি মনে পড়ে যায়। সে যেন কোনো এক জায়গায় এই ধরনের বীণা দেখতে পেয়েছিল। আসলে সেবাস্তিয়ান যে ছেলেটার ফটো দিয়েছিল সেই ছেলেটাকে নিয়ে তদন্ত করার জন্য অন্য একটা পুলিশ স্টেশনে যেতে হয় সীতারামকে। তখন সেখানে সীতারাম একটা ফটো দেখেছিল যেটাতে এই ধরনের একটা বীণা ছিল। সীতারাম দ্রুতই সেই স্টেশনে চলে যায়
সেখানে সেই ফাইলে দেখতে পায় এখানে আগের প্যাটার্নে আরও একটা হত্যার দৃশ্য। সেই লাশটার পাশেই ছিল এই শিল্পকর্মটা। সেই সময় ওই পুলিশ স্টেশনে ছিল ইন্সপেক্টর শ্রীনাথ। এখন সে অবসরে আছে। সীতারাম শ্রীনাথের ঠিকানা জেনে তার কাছে যায় কিছু তথ্য জানার জন্য। তখন শ্রীনাথ জানায় ওই মৃত লোকটা কে আর কে মেরেছিল তাকে। তখন শ্রীনাথ এই গল্পের কাহিনীটা প্রথম থেকে শোনায়। বলে মাঞ্জা নামের এক ছেলে কাব্য নামের একটা মেয়েকে অনেক ভালোবাসত, কিন্তু একদিন এক বৃদ্ধ তাদের একসাথে মেলামেশা দৃশ্যকে দেখে ফেলে। ওই বৃদ্ধের নাম অচ্যুত। ছেলেটা দেখতে পেলে সে ভয়ে ভয়ে লোকটার হাতে পায়ে জড়িয়ে ধরে, যেন এই বিষয়টা মেয়েটার বাবা জানতে না পারে, যেন সে মেয়েটার বাবাকে কিছুই না বলে। মেয়েটার বাবার নাম কৃষ্ণ গৌড়া। এখন লোকটা কথা দেয় সে ওই মেয়ের বাবাকে কিছুই বলবে না, অথচ ওই লোকটা কৃষ্ণ গৌড়াকে সব কিছুই বলে দেয়। ফলে কৃষ্ণ গৌড়া ছেলেটাকে ধরে এনে ইচ্ছা মতো পেটায়। পরে ছেলেটাকে মিথ্যা ধর্ষণ মামলায় ফাঁসিয়ে পুলিশে ধরিয়ে দেয়। 1 বছর পর সে জেল খেটে বাড়িতে আসে, কিন্তু ওই বাড়িতে তার জায়গা হয় না, তার মা বাড়িতে ঢুকতে দেয় না। ফলে এই পরিস্থিতির দায় মাঞ্জা ওই বৃদ্ধ মানুষটাকে দেয়। মাঞ্জা ক্ষোভের আগুনে ফুঁসতে থাকে, আর সেই সাথে একটা পরিকল্পনা করে কিভাবে তাকে একটা উচিত শিক্ষা দেওয়া যায়। ওই লোকটার একটা ছেলে আর একটা মেয়ে, কিশোরী মেয়ে আছে। এক রাতে লোকটা নেশাগ্রস্ত অবস্থায় বাসায় ফিরছিল। সেই সময় এক পরিত্যক্ত ঘর থেকে একটা শব্দ তার কানে ভেসে যায়। তখন লোকটা সেই ঘরে যায় এটা দেখতে যে সেখান থেকে কিসের শব্দ ভেসে আসছে। অচ্যুত ওই ঘরে ঢুকতেই মাঞ্জা বাইরে থেকে আটকে রেখে পালিয়ে যায়। গ্রামবাসী এসে ওই ঘরের মধ্য থেকে অচ্যুতের মেয়েকে উদ্ধার করে। আসলে অচ্যুতের মেয়েকে ওই ঘরেই আটকে রাখা হয়েছিল। আর ঠিক তখনই সবার মনে সন্দেহের সৃষ্টি হয় যখন সেই ঘর থেকে অচ্যুত বের হয়। তখন মানুষ ভুল বুঝতে থাকে যে অচ্যুত তার মেয়েকে কলঙ্কিত করেছে, আর তখন মানুষ ভুল বুঝেই অচ্যুতকে গণধোলাই দেয়। এই ঘটনার পর থেকে অচ্যুতের মেয়ে আর বাড়ি থেকে বের হতো না। মানুষকে মেয়েটা মুখ দেখাতে পারত না। কিন্তু এরপরেও মাঞ্জা থেমে থাকেনি। সে এতটাই প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে যে সেই অচ্যুতকে না মারা পর্যন্ত শান্ত হতে পারে না। একদিন হত্যার উদ্দেশ্যে মাঞ্জা অচ্যুতের বাড়িতে ঢুকে পড়ে, যেটা গ্রামের কিছু মানুষ দেখতে পায়। তারপরেই দেখা যায় অচ্যুতের কাঁটা তার পেঁচানো লাশ। এরপর থেকে মাঞ্জাকে কোথাও দেখা যায়নি। এখন গ্রামবাসী মনে করতে থাকে যে মাঞ্জাই অচ্যুতকে হত্যা করেছে। যাই হোক, এখন সীতারাম খোঁজে খোঁজে মাঞ্জার বাড়ি খুঁজে পায়, কিন্তু সেখানে মাঞ্জা থাকে না। সেই বাড়ি থেকে মাঞ্জাকে বের করে দেওয়া হয়েছে। তবে এখন মাঞ্জা কেমন দেখতে সেটা তারা বলতে পারবে। একটা ভিডিওগ্রাফি থেকে মাঞ্জাকে চিনিয়ে দেয়। সীতারাম খেয়াল করে সেই পোস্টমর্টেম করা ডাক্তারের সহযোগী হলো ওই মাঞ্জা। সীতারাম সেখান থেকে পুলিশ স্টেশনে ফিরে আসে। ঠিক সেই সময় তার ফোনে খবর আসে বিনার একটা শিল্পকর্ম একটা পরিবারে পাঠানো হয়েছে, আর সেই পরিবারটা তার বোনেরই। অর্থাৎ তার বোনের স্বামীর জীবন এখন বিপদের মুখে। তার বোনকে এটা বললে সে এটা গুরুত্বভাবে নেয় না। এখন সীতারাম চ্যালেঞ্জের মুখে পড়ে যায় কিভাবে সে তার বোনের স্বামীকে বাঁচাবে। এমনিতে আগে থেকেও তাদের সাথে সীতারামের সম্পর্ক ঠিক নেই। যাই হোক, এখন যদি মাঞ্জাই হত্যাগুলো করে থাকে তাহলে তাকে দ্রুতই ধরতে হবে। একসময় সীতারাম স্মরণ করে দেখে মাঞ্জার বাড়িতে একটা কাপড়ের ব্যাগ দেখতে পায়। সেখানে লেখা ছিল কার্তিক সিল্ক অ্যান্ড টেক্সটাইল। সীতারাম সেই শপে যায় এবং সেখানে সিসিটিভি চেক করে দেখে সেখান থেকে মাঞ্জাই শপিং করেছিল। সীতারামের আর বুঝতে বাকি থাকে না ও এখন বাড়িতেই রয়েছে। সীতারাম তার পুরো ইউনিট নিয়ে মাঞ্জার বাড়িতে ঘেরোয়া করে, আর ওর বাড়ি থেকে তারা মাঞ্জাকে গ্রেপ্তার করে। এরপর থেকে মাঞ্জা পরের কাহিনীটা শোনায়। জানতে পারি সেদিন ওই হত্যাটা মাঞ্জা করেনি। সেদিন রাতে মাঞ্জা অচ্যুতকে মারতে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে দেখে অচ্যুতের লাশ মেঝেতে পড়ে আছে। এটা দেখে মাঞ্জা সেখান থেকে পালিয়ে আসে। মাঞ্জা এটাই সীতারামকে বুঝিয়ে বলছে। তখন সীতারাম মাঞ্জাকে স্মরণ করিয়ে দেয় সেই রাতে মেয়েটার সাথে ঘটে যাওয়া দৃশ্যকে। মেয়েটা লজ্জা আর অপমানে আত্মহত্যা করেছিল, এর দায়িত্ব তাকে নিতেই হবে। মাঞ্জা সবকিছু অনুধাবন করে। এতে মাঞ্জা ওই থানার মধ্যে বিচলিত হয়ে পড়ে। সেই সঙ্গে তার মনের সাথে দ্বন্দ্ব শুরু করে। দ্বন্দ্বের শেষ পর্যায়ে সীতারাম শুনতে পায় মাঞ্জা থানার মধ্যে করে নিয়েছে। তাহলে এখন কি হবে? যাই হোক, তখন সীতারাম মাঞ্জার থেকে জানতে পেরেছিল অচ্যুত যেখানে পড়েছিল তার পাশে তার ছেলে ছিল। সেই এই হত্যা সম্পর্কে বলতে পারবে। অচ্যুতের মৃত্যুর পরে এক নিঃসন্তান মা তাকে দত্তক নিয়েছিল। এখন সেই দত্তক নেওয়া মা এখন আর বেঁচে নেই। সে এখন ওই দত্তক নেওয়া মায়ের বাড়িতেই থাকে। যাই হোক, সেই প্রথম তার বোনকে এই বিনা শিল্পকর্মটা নিয়ে আসে তার বোনকে উপহার দেওয়ার জন্য।
কিন্তু সেটা আর তার বোনকে দেওয়া হয়নি। বাড়িতে এসে দেখে তার বোন আর নেই। ও মনে করেছিল তার বোনের মৃত্যুর দায় তার বাবা অচ্যুতেরই, কারণ অচ্যুতের মেয়ে যখন সঙ্গীত শিখতে যেত তখন এটা অচ্যুত পছন্দ করত না। এজন্য অচ্যুত নেশা করে এসে তার মেয়েকে মারত, যেটা অচ্যুতের ছেলে সহ্য করতে পারত না। আর যখন তার বোন মারা যায় আর সে নিজেকে আটকে রাখতে পারে না, নিজের বাবাকে হত্যা করে বসে, কারণ তার বোন ছিল তার সবচাইতে আদরের। এত অল্প সময়ে তার বোনের আত্মাকে সে মেনে নিতে পারেনি। ছেলেটা তার বাবার প্রতি ঘৃণার পাহাড় এতটাই করে ফেলেছিল যার ফলস্বরূপ তার বাবাকে হত্যা করে বসে। আর এরপর থেকে যে মানুষই তার বাবার মতো আচরণ করে পরে তাকেই মেরে ফেলে, যেন ওই মেয়েগুলোর মধ্যে তার বোনকেই খুঁজে পায়। যাক, সীতারাম এই হত্যাকারীর লোকেশন ট্র্যাক করে হত্যাকারীর বাড়িতেই চলে আসে, আর এখানেই তার বোনের স্বামীকে আটকে রাখা হয়েছে। সেই সময় সীতারামের সাথে হত্যাকারীর তুমুল লড়াই হয়, আর পরিশেষে সীতারামের হাতে লোকটার মৃত্যু হয়। তবে এখন কথা হলো, বর্তমান সময়ে নিজের বোনকে রক্ষা করার জন্য এতটা হিংস্র হতে পারবে? সেদিন অচ্যুত কিন্তু নিরপরাধ ছিল। কমেন্টস আপনার মতামত জানিয়েন। আর সেই সাথে আজকের এক্সপ্লেইনটা আপনার কাছে কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিয়েন। আর যদি এমন ভিডিও আরও দেখতে চান তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে পরের কোনো গল্পতে, সেই পর্যন্ত বাই।